আর বাকি হয়তো তোমাদের বকুল স্যার অন্য একটা চ্যাপ্টার শুরু করবে, মনে হয় মেটাবলিজম বা এই ধরনের কোনো একটা শুরু করতে পারে আর কি। আর তোমাদের যে লেআউট দিয়েছি, লেআউট অনুযায়ী তোমরা দেখলে বুঝতে পারবে আর কি। প্রথম যে 4টা চ্যাপ্টার উনি পড়াবে, বাকিগুলো আমি পড়াবো। তো যেহেতু আজকে অনেক ক্লাস নিচ্ছে না, আমি আমার চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি, রেসপিরেশন শুরু করবো আর কি, মোটামুটি সবাই যখন চলে আসে। আর তোমাদের যে ক্লাস ক্যাপ্টেন, কে, রনি তাই না? আর মেয়েদের মধ্যে কেউ আছে যে ক্লাস ক্যাপ্টেন বা স্যার আমি সিআর? মুঞ্জিয়া হক। মুজিয়া হক। তোমরা দুইজন বা যে কোনো একজন তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো মানে রক্ষা করবে আর কি, মেনটেন করবে। আমি যখন ক্লাস নিব ওগুলো তোমাদের কাছে রেখে দিবে, যখন আমি চাইবো তখন আমাকে দিয়ে দিবে। তোমরা হয়তো স্ক্রিনশট দিয়ে বা যেভাবে হোক রেখে দিও আর কি, ডেট অনুযায়ী। ওকে স্যার। হ্যাঁ, তোমার নাম হচ্ছে মুনজিয়া না? জি স্যার। মুনজিয়া, তাহলে তুমি তুমি ইয়ে করো, হ্যাঁ, ডেট অনুযায়ী আমি যখন ক্লাস নিব সেই ডেট অনুযায়ী তুমি ওই নির্দিষ্ট ডেটের অ্যাটেন্ডেন্স গুলো মানে তোমার কাছে সেভ করে রাখো। পরে আমি যখন আমার প্রয়োজন হবে কাউন্টের জন্য তোমাদের অ্যাটেন্ডেন্স, তখন আমাকে দিয়ে দিও আর কি, ঠিক আছে? ওকে স্যার। অথবা ডেটা ডেটা দিতে পারো, কিন্তু একসাথে দিলে ভালো হবে আর কি, আমার জন্য তোমার তোমার কাছে রেখে দিলে হবে। আমি কি রোজ সেন্ড করব নাকি একসাথে এরকম? আর তুমি প্রতিদিন এটা প্রতিদিন রেখে দিও আর কি তোমার কাছে, তারপরে যদি আমি চাই আমাকে দিয়ে দিও, অথবা না চাইলে তোমার কাছে রেখে দিবা আর কি। ওকে স্যার। আর যদি তুমি রেখে দেওয়ার সমস্যা হয়, তুমি প্রতিদিন এটা প্রতিদিন আমাকে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি হয়তো সেভ করে রাখবো আর কি, আমার মতো করে প্রিজার্ভ করে রাখবো আর কি। তবে এটা তুমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি এটা মেনটেন করবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো, তোমাদের প্র্যাকটিক্যাল শুরু করতে হবে, তাই না? প্র্যাকটিক্যাল শুরু করতে গেলে প্র্যাকটিক্যালে ক্লাস হয়তো নিতে পারবো না, তবে তোমাদের প্র্যাকটিক্যাল কি কি করাতে হবে, কি কি করাবো, সেই অনুযায়ী তোমাদেরকে খাতায় লিখতে বলবো আর কি। আর যদি সময় পাই আমি ওই প্রসপেক্টিভ প্র্যাকটিক্যালের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো আর কি। কিন্তু তোমাদের যে স্কেজুল সেই অনুযায়ী হয়তো হবে না, এর বাইরে যে হয়তো বা নেওয়া লাগতে পারে আর কি। তো আপাতত আমরা আমাদের সিলেবাসের যে থিওরি সিলেবাসের অংশগুলো শেষ করব, আর প্র্যাকটিক্যাল অংশটাকে তোমাদেরকে দিয়ে দিব, তোমরা লিখে নিবে আর কি, খাতায় যেভাবে লিখতে হয়। তো সেক্ষেত্রেও তো হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দিব হয়তো বা, তোমাদের একটা গ্রুপ আছে তাই না? স্যার অনেকে ক্লাসে ঢুকতে পারছে না। কেন? তো আমি বুঝতে পারতেছি না। স্যার আপনি অ্যাকসেপ্ট করেন নাই। স্যার ওয়েটিং রুমে আছে দেখেন। ওয়েটিং রুমের শুধু একজন আছে, আমি এই যে অ্যাকসেপ্ট করলাম, বাকি আর তো কেউ নাই। হুম। তো এখন আমার 50 জন হলো, এখন আর ওয়েটিং রুমে কেউ নাই। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিতে পারি। মোটামুটি সবাই চলে আসছে, আমাদের 51 এখন পর্যন্ত। আর 5 জন, আর 5 জনের মতো বাকি আছে না, 5 কি 6 জনের মতো বাকি আছে। তো আজকে আমরা পড়াবো রেফারেশন, আমরা শুরু করতে পারি, অন্যদের জন্য একটু অপেক্ষা করে পাশাপাশি।
ওরা আসতে থাক, আমরা আমাদের ক্লাস শুরু করতে থাকি দেখি। তো রেসপিরেশন সম্বন্ধে সবারই ধারণা আছে, তাই না, যে আসলে রেসপিরেশন কি হয়। তো অ্যাকোয়াটিক অর্গানিজম যারা পানিতে বসবাস করে তাদেরও রেসপিরেশন প্রসেস বিদ্যমান, এবং তারা কিভাবে করে সেটাই আমরা দেখবো আর কি। তাদের রেসপিরেশন সিস্টেমটা কিরকম এবং সেখানে কিভাবে রেসপিরেশন হচ্ছে। তো মানুষের রেসপিরেটরি অর্গান কি কি বলতে পারবো কেউ? ফুসফুস। ফুসফুস। তারপরে আরো কিছু ধারণা আছে? আর ওই যে অ্যালভিওলাস, মেবি ফুসফুসে যে ফুসফুসের অ্যালভিওলাস। ভিতরে অ্যালভিউল থাকে আর কি, ওই মূলত ফুসফুসই হচ্ছে। আর যখন একটা অ্যাকোয়াটিক অর্গানিজম কথা বলি, ফিশের কথা বলি, তার রেসপিরেটরি অর্গান গুলো কি কি হতে পারে তোমরা হয়তো জানো, তারপরে আবার জিজ্ঞেস করলাম। স্যার ফুলকা কিল। কিল। গিল, তাই না? আহ এছাড়াও আরো কোনো রেসপিরেটরি অর্গান আছে? স্যার অন্যান্য প্রাণীর ক্ষেত্রে অন্যরকম ত্বকের মাধ্যমেও হয়। ত্বকের মাধ্যমে হয়, তাই না? কিছু কিছু মাছ আছে তাদের ত্বকের মাধ্যমে হয় আর কি। তোমরা ইকথ্যালজিতে পড়ে আসার কথা যে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে অনেকেরই, তাই না? মেইন রেসপিরেটরি অর্গান যদি আমরা বলি গিল, এছাড়াও ফিশের আরো কিছু রেসপিরেটরি অর্গান থাকে, সেগুলোকে বলা হয় অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, তাই না? সেগুলো হচ্ছে ইন্ডোগামেন্ট, একটা হলো ত্বক, তারপরে থেকে বিভিন্ন ধরনের অর্গান, এগুলোকে ল্যাবিরিন্থ অর্গান বলে বা এই ধরনের কিছু বলে আর কি, তাই না? এর মাধ্যমে এরা রেসপিরেশন করে থাকে। তো প্রথমে স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা শুরু করে দিই রেসপিরেশনের ডেফিনেশন থেকে শুরু করবো আমরা। আমাদের যে স্কেজুল আছে সেই স্কেজুল অনুযায়ী আমরা যাব, লেআউট অনুযায়ী। সেই অনুযায়ী আমাদের প্রথমে আমরা জেনে নিব আসলে ডেফিনেশন অফ রেসপিরেশন। তো ডেফিনেশন যদি আমরা পড়তে যাই তাহলে মূলত কতগুলো ভাগে ভাগ করা যায় তাদের ডেফিনেশন কে রেসপিরেশনের। একটাকে বলা হয় ফিজিওলজিক্যাল ডেফিনেশন, আর একটাকে বলা হয় বায়োকেমিক্যাল ডেফিনেশন। তো ফিজিওলজিক্যাল ডেফিনেশন কি হচ্ছে? আপটেক অফ অক্সিজেন ফ্রম এনভায়রনমেন্ট, ইট ফিজিওলজিক্যাল সিস্টেম, মানে যদি অন দ্য বেসিস অফ ফিজিওলজি, শরীরবৃত্তীয় কার্যক্রম অনুযায়ী বলি, তাহলে রেসপিরেশনটা কিরকম হতে পারে? আপটেক অফ অক্সিজেন ফ্রম এনভায়রনমেন্ট, এই ট্রান্সপোর্ট টু টিস্যু লেভেল অ্যান্ড রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড। যে এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন গ্রহণ করা এবং সেটাকে টিস্যু লেভেলে পৌঁছে দেওয়া, এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করাই হচ্ছে তার ফিজিওলজিক্যাল ডেফিনেশন অথবা রেসপিরেশনের ফিজিওলজিক্যাল প্রসেস। কি হচ্ছে? এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস, কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন বিটুইন এনভায়রনমেন্ট ইন্ডিভিজুয়াল সেল ইজ কল্ড রেসপিরেশন। বলছে সেলের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটাই হচ্ছে, সেল এবং এনভায়রনমেন্টের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদানটাই হচ্ছে রেসপিরেশন অন দি বেসিস অফ ফিজিওলজিক্যাল ডেফিনেশন। যদি আমরা বায়োকেমিক্যাল ডেফিনেশন বলি, তো সেক্ষেত্রে কি হবে? রেসপিরেশন ইজ দ্য অক্সিডেটিভ ব্রেকডাউন অফ নিউট্রিয়েন্ট মলিকিউল অ্যান্ড concomitant release of energy from them by reaction with oxygen. যে ফিজিওলজিক্যাল প্রসেসটা যদি বায়োকেমিক্যালি কনভার্ট করতে চাই আমরা, কি হবে? যে আমরা প্রতিটা সেলের মধ্যে যে নিউট্রিয়েন্ট থেকে নিউট্রিয়েন্ট মলিকিউল গুলো অক্সিডেটিভ ব্রেকডাউন ঘটে, সেই ব্রেকডাউনের সময় অক্সিজেন প্রয়োজন হয়, এবং অক্সিজেন ইউজ করে সেই অক্সিডেটিভ ব্রেকডাউন হচ্ছে, এবং সেখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে, পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। এটাকে বলা হচ্ছে বায়োকেমিক্যাল ডেফিনেশন। এই দুইটা ডেফিনেশনকে একসাথে করে আবার আমরা বলতে পারি কমপ্লিট ডেফিনেশন। সেই কমপ্লিট ডেফিনেশনটা কিরকম? Respiration as a whole
may be defined as the uptake of oxygen from environment, its transportation to cell or tissue at the cellular level to produce energy and carbon dioxide of the nutrient and transportation of carbon dioxide to the gill or lungs and its release to the environment. এখানে কমপ্লিট ডেফিনেশন যদি আমরা বলি, সবগুলো ডেফিনেশন মিলে এখানে টোটাল প্রসেসটাই বলে বলে তারা উল্লেখ করে বলতেছে আসলে রেসপিরেশন কিভাবে হয়। তো প্রথম হচ্ছে আপটেক অক্সিজেন ফ্রম এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন আপটেক হচ্ছে, তারপরে ইটস ট্রান্সপোর্টেশন টু টিস্যু সেল, এবং সেটাকে নিয়ে যাচ্ছে কে কোথায়। আমরা যদি ফিশের ক্ষেত্রে বলি, ফিশের ক্ষেত্রে সেটা এনভায়রনমেন্ট থেকে গিলের মাধ্যমে চলে যাচ্ছে হচ্ছে টিস্যু লেভেলে অথবা সেল লেভেলে, এবং সেখানে যে তার ইউটিলাইজেশন হচ্ছে, ইটস ইউটিলাইজেশন এট দ্য সেলুলার লেভেল টু প্রোডিউস এনার্জি এন্ড কার্বন ডাইঅক্সাইড তো বাই দ্য ব্রেকডাউন অফ নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট মলিকুল গুলো যে অক্সিজেনটা নিয়ে যাচ্ছে সেই অক্সিজেনটা সেলে যে কি হচ্ছে, নিউট্রিয়েন্ট মলিকুল গুলো অক্সিজেন ব্রেকডাউনের মধ্যে ব্রেকডাউন করে এনার্জি প্রোডাকশন হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এবং সেই কার্বন ডাইঅক্সাইড আবার কি হচ্ছে গিল থেকে অথবা লাংস থেকে বা সেল সেল অথবা টিস্যু লেভেল থেকে সেগুলো গিলের মাধ্যমে অথবা লাংসের মাধ্যমে বাইরে এনভায়রনমেন্টে রিলিজ হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে কমপ্লিট ডেফিনেশন। তোমাদের এই ডেফিনেশনে যদি কোনো প্রশ্ন থাকে আমরা বলতে পারো, তো আমরা একে একে যাবো আর কি। স্যার বলো। একটু আস্তে আস্তে বলবেন, মানে একটু স্পিড বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই আস্তে আস্তে বলবো, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যে অবশ্যই আমি ধীরে বলবো এবং একটা জিনিসের সাথে কয়েকবার করে বলবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। স্যার বায়োকেমিক্যাল ডেফিনিশনটা একটু। আচ্ছা, আমরা সবই আবার আসছি। যে ফিজিওলজিক্যাল ডেফিনেশনে আমরা কি বলতেছিলাম, যে আপটেক অফ অক্সিজেন ফ্রম এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটা গ্রহণ করা হচ্ছে, পাশাপাশি এটাকে টিস্যুর অথবা সেলে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করা হচ্ছে। এটাই ছিল ফিজিওলজিক্যাল ডেফিনেশন। আমরা যদি বায়োকেমিক্যাল ডেফিনেশন বলি, আমরা কি সেটা এই অন দ্য বেসিস অফ ফিজিওলজিক্যাল ডেফিনেশন, বায়োকেমিক্যাল ডেফিনেশন যদি তার উপর বেসিস করে বোঝাই, তাহলে কি হবে, যে অক্সিজেনটা এনভায়রনমেন্ট থেকে আমরা কি টিস্যু অথবা সেলুলার লেভেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেটা কি করতেছে, সেটা জিনিসটাকে বলা হচ্ছে বায়োকেমিক্যাল ডেফিনেশন আকারে বলার চেষ্টা করা হচ্ছে যে রেসপিরেশন ইজ দ্য অক্সিডেটিভ ব্রেকডাউন অফ নিউট্রিয়েন্ট। বিশেষ করে সেলুলার লেভেল অথবা টিস্যু লেভেলে কি হয়, যে নিউট্রিয়েন্ট মলিকুল গুলো আপটেক হচ্ছিল, তোমরা যে আগে ডাইজেশন পড়ে আসছো সেখানে কি হচ্ছিল, অ্যাবজর্পশন হচ্ছিল, তাই না? কি অ্যাবজর্পশন হচ্ছিল, তোমরা যে নিউট্রিয়েন্ট মলিকুল মানে খাবার খাচ্ছ, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, সেগুলো কি হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে কোথায়, সেলুলার লেভেলে, কার মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সেগুলো অ্যাবজর্ব হচ্ছিল। অ্যাবজর্ব হওয়ার পরে সেগুলো কি অ্যামাইনো অ্যাসিড হয় অথবা গ্লুকোজ অথবা ফ্যাটি অ্যাসিড। তো এই যে প্রোডাক্ট গুলো সেগুলো কি তোমার কার্যকরী, তোমার যদি কার্য সম্পাদনের জন্য কোনো মানে তোমার শরীরের ভিতরে যে ফাংশন গুলো আছে, ফাংশন গুলো সুচারুভাবে সম্পন্ন করতে হলে সেগুলোকে আরো ব্রেকডাউন প্রয়োজন হয়। সেগুলোকে আরো ব্রেকডাউন হয়ে সেগুলো কি হচ্ছে, তোমার শরীরের বিভিন্ন উপাদানে অথবা এনার্জিতে পরিণত করার প্রয়োজন হয়। সেই জন্যই হচ্ছে অক্সিজেন প্রয়োজন হয় সেই সেলুলার লেভেলের। সেই নিউট্রিয়েন্ট মলিকুল গুলো কি হচ্ছে ব্রেকডাউন হয়ে এনার্জি ম্যাটেরিয়াল প্রোডাকশন করতেছে। এটাকে বলা হচ্ছে মেটাবলিজম। তোমার মেটাবলিজম মানে এখনো পড়ো নাই। সেই মেটাবলিক প্রসেসেই তোমার প্রয়োজন হয় হচ্ছে, মেটাবলিজম আরো অনেক বিশদ, যদি খুব সংক্ষেপে বলি, অক্সিডেটিভ ব্রেকডাউন যে হচ্ছে এটা এক ধরনের মেটাবলিজম। তো সেই মেটাবলিক অক্সিজেন প্রয়োজন হয়। তো অক্সিজেন প্রয়োজন যে কোত্থেকে আসে, অক্সিজেনটা আসে হচ্ছে রেসপিরেশন সিস্টেমের মাধ্যমে। সেটাকে বলা হচ্ছে রেসপিরেশন। যেমন বলছে at cellular level oxygen, breakdown of nutrient molecule by use of oxygen and respiration, অথবা এটা হচ্ছে বায়োকেমিক্যাল ডেফিনেশন অফ রেসপিরেশন। এখন ডেফিনেশন যদি প্রশ্ন থাকে না বুঝতে
বুঝতে সমস্যা হয় বা প্রশ্ন থেকে আমাকে আবার বলতে পারো কোথায়। স্যার প্রত্যেকটা সেলে কি ওই যে অক্সিজেন যাওয়ার পর সেখানে যেই কারণ আমি যেভাবে বলছি হয়তো তোমাদের সেটা সহজ নাও হতে পারে আর কি। হুম, স্যার প্রত্যেকটা সেলে যে হ্যালো। স্যার প্রত্যেকটা সেলে যে মেটাবলিজমটা ঘটে সেটাই কি বায়োকেমিক্যাল ডেফিনিশন? হ্যাঁ, ওটাই আমি সেটাকে বলতেছি যে মেটাবলিজম তো একটা বিশাল জিনিস, সেখানে আরো অনেক ধরনের এনজাইম কোএনজাইম অনেক কিছু থাকে। আমরা যদি খুব গ্রসলি দেখি যে আসলে কি হচ্ছে, তোমার নিউট্রন মলিকুল গুলো ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে তোমার সেলের বিভিন্ন আম, বিশেষ করে কার্বোহাইড্রেট যেটা গ্লুকোজ ব্রেকডাউন কি এনার্জি এনার্জি প্রোডাকশন হবে, তাই না? সেই এনার্জি প্রোডাকশন হতে গেলে কি হয়, সেই গ্লুকোজটা ভাঙতে হবে। আমরা জানি কি গ্লাইকোলাইসিস পাথওয়ে, বিভিন্ন পাথওয়ে আছে। সেটা গ্রসলি যদি বলি, এত কিছু আমরা ডিটেলস না দিয়ে যদি বলি যে নিউট্রন মলিকুলকে ভেঙে কি হবে, এনার্জি প্রোডাকশন হবে। যে এনার্জি প্রোডাকশনের সময় কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আর সেই এনার্জি প্রোডাকশন করতে গেলে কি হয়, অক্সিজেনের প্রয়োজন হবে। তো এই যে সিম্পল জিনিসটা গ্রসলি আমি যদি বলি, সেটাই হচ্ছে সেটা সেটাকে বলছে বায়োকেমিক্যাল ডেফিনেশন, সেটাকে আমরা বলতেছি আর কি। কারণ তুমি যখন খাবার খাও, বিশেষ করে সকালবেলা খাবার খেয়ে যদি পানি একটু কম খাও, তোমার কিন্তু খুব ঘুম পায় অথবা হাই আসে। কারণটা কি, তোমার বডিতে যত অক্সিজেন থাকে সেগুলো ইউজড হয়ে যায়। ইউজড হয়ে গেলে তোমার ঘুম ঘুম পায়। তখন আবার পানি খেলে অথবা একটু ব্রিদিং করলে দেখা যায় তো ঘুম ঘুম ভাবটা কেটে যায়, কারণ শরীরে তখন সেলগুলোতে আবার অক্সিজেন পৌঁছে যায়। তো সেই বায়োকেমিক্যাল প্রসেসটাকে গ্রসলি আমরা বলতেছি যে এটাই হচ্ছে বায়োকেমিক্যাল ডেফিনেশন। আর দুইটাকে ফিজিওলজিক্যাল বায়োকেমিক্যাল ডেফিনেশনকে একসাথে করে আমরা তখন বলতেছিলাম এটা কমপ্লিট ডেফিনেশন। সেটাকে respiration as a whole may be defined as the uptake of oxygen from environment, স্যার its কথা সব আটকে আটকে transportation আসতেছে। to cell or tissue, and its utilization at the cellular level to produce energy and carbon dioxide স্যার by the কথা breakdown of আটকে আটকে nutrients. আসতেছে। আমার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, বিশেষ করে আমি জানি না অন্যদের কি অবস্থা। তা আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি। সাধারণত তুমি যদি আমার কথা শুনতে না পাও, তাহলে হয়তো আমার ধারণা সেটা তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম হতে পারে, আপ ডাউন করতে পারে। হ্যাঁ, আমি সেটাই বলতে চেষ্টা করতেছিলাম। আমারও তো তোমরা তোমাদের নেটওয়ার্কটা সফল করে দেখতে পারো আসলে কোনো। সবাই শুনতে আমি জানি পাচ্ছে না না। অন্যদের কি সবাই অবস্থা, এভাবে অন্যরা শুনছে। কথা। কেটে কেটে আসছে। স্যার কেউ ক্লিয়ার শুনতে পাচ্ছে না। আচ্ছা দাঁড়াও, তো আমি আবার আমার একটু ওয়েট করো, তাহলে আমার নেটওয়ার্কটা আমি একটু রিসাফল করে দেখি কি অবস্থা। হ্যালো, এখন দেখো তো কি অবস্থা। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা চেষ্টা করি নেটওয়ার্ক যতটুকু ভালো থাকে তার মধ্যে শোনার চেষ্টা করি। তোমাদের ক্লাস খুব বেশি বড় না। আচ্ছা, তোমাদের কি এরকম ভাবে দেখতে দেখা যায়, না স্ক্রিন বড় করতে হবে? দেখা যায় স্যার। স্যার এভাবে দেখা যাচ্ছে। আচ্ছা থাক। তো আমরা আমরা চলে যাই কমপ্লিট ডেফিনেশন, যেটা বলতেছিলাম। আসলে কমপ্লিট ডেফিনেশনটা বলা হয়েছে যে অক্সিজেনকে এনভায়রনমেন্ট থেকে গ্রহণ করা এবং এটাকে সেলুলার অথবা টিস্যু লেভেলে পৌঁছে দেওয়া, পাশাপাশি এর
এটার ইউটিলাইজেশন হচ্ছে এট সেলুলার লেভেল। এই অক্সিজেনটাকে ইউজ করে একটা সেলুলার লেভেলে এনার্জি এবং কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন এবং সেই কার্বন ডাইঅক্সাইড থেকে সেল থেকে বের করে দেওয়ার নামে হচ্ছে রেসপিরেশন, যদি কমপ্লিটলি বলি আমরা। বলো এই ডেফিনেশনের মধ্যে আর কোনো কারো প্রশ্ন থাকলে আমরা যেতে পারি, না হলে আমরা পরের এতে যাবো আর কি। স্যার নেই। ওকে, তারপরে একটা ডেফিনেশন আছে, এটাকে বলে রেসপিরেটরি ভলিউম। রেসপিরেটরি ভলিউম বলা হচ্ছে, রেসপিরেটরি ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার পাম্পড ওভার দি গিলস পার ইউনিট টাইম পার ইউনিট বডি ওয়েট। আবার পার ইউনিট টাইম পার ইউনিট বডি ওয়েট, বডি ওয়েট অথবা ওজনের সাপেক্ষে যে পরিমাণ পানি গিলের উপর দিয়ে পাম্প হয় তাকে বলা হচ্ছে রেসপিরেটরি ভলিউম। আবার বলি, রেসপিরেটরি ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার পাম্পড ওভার দি গিলস পার ইউনিট টাইম পার ইউনিট বডি ওয়েট। গিলের উপর দিয়ে যে পরিমাণ পানি এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বডি ওয়েটের সাপেক্ষে, বডি ওজনের অথবা একক ওজনের সাপেক্ষে প্রবাহিত হয়, সেটাকে বলা হচ্ছে রেসপিরেটরি ভলিউম। সাধারণত দেখো তো ছবিটা কিভাবে গিলের উপর দিয়ে ওয়াটার ফ্লো হয়। সাধারণত ফিশ কি করে, মুখ দিয়ে পানি গ্রহণ করে, তাই না? মুখ দিয়ে পানি গ্রহণ করে, জি ইনটেক স্যার। করে, তারপরে সেটা গিল দিয়ে বের করে দেয়, একটু প্রেসার তৈরি করে। এখানে একটা মেকানিজম আমরা পড়বো হয়তো পরে, গিল ভেন্টিলেশন, কিভাবে গিলের উপর দিয়ে পানিগুলো প্রবাহিত হচ্ছে, তার জন্য একটা তো আলাদা টপিকসে আছে, সেটা দেখবো আর কি পরে। তো এই প্রসেসে গিল মুখ দিয়ে যখন পানি ইনটেক করে, খাওয়া মানে পানি গ্রহণ করে অথবা ইনগালফ করে, সাথে সাথে মুখটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে সেই পানিগুলো গিলের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায়। আর গিলের উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন সেখানে অক্সিজেন বহন করে, সেই পানিগুলোতে অক্সিজেন থেকে সেই অক্সিজেন গুলো গিলের মধ্যে চলে যায়, গিলের যে ল্যামেলি থাকে ল্যামেলিতে চলে যায়। সেটা কিভাবে যায় সেটা আমরা দেখবো আর কি। আচ্ছা, বায়োকেমিক্যাল ডেফিনেশন আমরা দেখতেছিলাম, সরি রেসপিরেটরি ভলিউম বলতেছিলাম। রেসপিরেটরি ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার পাম্প ওভার দ্য গিল পার ইউনিট টাইম পার ইউনিট বডি ওয়েট। তো এই রেসপিরেটরি ভলিউম আবার অনেকগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যদি ফ্যাক্টর গুলো দেখি, কি কি স্পিসিস, এক এক স্পিসিসের ক্ষেত্রে এক এক রকম হয়। বিশেষ করে যে মাছ গুলো বেশি খুব জোরে সাঁতার কাটে তাদের এক ধরনের হবে, আবার যে মাছগুলো খুব সেডেন্টারি এবং স্লাগিশ হয় তাদের এক ধরনের হবে। এবং সেক্স, মেল এবং ফিমেল ফিশের ক্ষেত্রে ফিশের অ্যাক্টিভিটি এবং বিহেভিয়ারের মধ্যে পার্থক্য যখন থাকে তখন তাদের মধ্যে রেসপিরেটরি ভলিউমের উপর পার্থক্য হবে। আরেকটা হচ্ছে টেম্পারেচার, ওয়াটার টেম্পারেচার, এটার দ্বারা এই রেসপিরেটরি ভলিউম নিয়ন্ত্রিত হয়। যেমন শীতকালে এক ধরনের হবে, যেমন গ্রীষ্মকালে এক ধরনের হবে, কারণ টেম্পারেচার ভেরিয়েশনের কারণে তাদের রেসপিরেটরি ভলিউমও ভেরি করবে। পাশাপাশি পানিতেও অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট, পানিতে যদি অক্সিজেন পরিমাণ বেশি থাকে তখন তার রেসপিরেটরি ভলিউম সাধারণত কম হয়, আর যখন কার্বন ডাইঅক্সাইড বেশি থাকবে তখন অক্সিজেন রেসপিরেটরি ভলিউম বেশি হবে। আর আগে যেটা বলেছিলাম স্পিসিস এবং পাশাপাশি অ্যাক্টিভিটি অফ ফিশ, সেম স্পিসিসের ক্ষেত্রে একই স্পিসিসের ক্ষেত্রে যখন অ্যাক্টিভিটি লেভেল পার্থক্য হয় তখন তাদের রেসপিরেটরি ভলিউমও পার্থক্য হবে। আমরা একটা যদি উদাহরণ দেখি, যেমন বলা হচ্ছে এক ধরনের শাখা ফিশের ক্ষেত্রে বলেছেন ক্যাটাস্ট্রোমাসের মধ্যে under normal condition showed a respiratory volume of about 50 ml per minute per kg body weight. বলছে একেবারে fish যখন তাদের মধ্যে কোনো স্পেশাল কোনো অ্যাক্টিভিটি না থাকে শোনা যাচ্ছে তখন না। সে বলছে 50 ml per minute per kg body weight। আর when the fish in under exercise, অর্থাৎ ফিশ যখন সাঁতার কাটে তখন তার এই ভলিউমটা, কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা বলো। স্যার মাঝে হ্যালো, মাঝে কথা কেটে আসতেছে, আমরা কেউই শুনতে পাচ্ছি না।
কি করা যায়? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ একটা সমস্যা হয়ে গেছিল নেটওয়ার্কে মনে হয়, আবার আপ ডাউন করতেছিল আর কি। স্যার তো ফ্যাক্টরস এখন এর দেখো তোমার, ডিটেইলস গুলি একটু আবার বললে ভালো হয়। অবশ্যই বলবো, নো প্রবলেম। তো ফ্যাক্টরস নিয়ে কথা বলতেছিলাম যে রেসপিরেটরি ভলিউম গুলো কতগুলো ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন স্পিসিস, যখন স্পিসিস এক এক স্পিসিসের ক্ষেত্রে এক এক রকম হবে, কারণ এক এক স্পিসিসের ক্ষেত্রে তাদের ফিজিওলজি থেকে শুরু করে সবকিছু ভেরি করে স্পিসিস টু স্পিসিস, সেই কারণে তাদের রেসপিরেটরি ভলিউমও ভেরি করবে। পাশাপাশি সাইজ, মেল এবং ফিমেল ফিশের ক্ষেত্রে তাদের মধ্যে এই পার্থক্য থাকবে। যেমন মেল ফিশের অ্যাক্টিভিটি এবং ফিমেল ফিশের অ্যাক্টিভিটি অথবা বিহেভিয়ার ভেরি করে। বিশেষ করে মেল ফিশ অনেক সময় বেশি অ্যাক্টিভ থাকে, আবার কখনো কখনো কিছু স্পিসিসের ক্ষেত্রে ফিমেল ফিশ অনেক অ্যাক্টিভ থাকে। তো সেই কারণে দেখা যায় তাদের মধ্যেও রেসপিরেটরি ভলিউমের মধ্যে পার্থক্য থাকবে। বিশেষ করে টেম্পারেচার, একটা ভাইটাল ফ্যাক্টর ফর কম বেশি হয়। অথবা সিজন অনুযায়ী, যদি গ্রীষ্মকাল এবং শীতকাল যদি বলি, সেই অনুযায়ী তাদের টেম্পারেচার, গ্রীষ্মকালে টেম্পারেচার বেশি থাকে ওয়াটার টেম্পারেচার, আর শীতকালে কম থাকে, সেক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটিও কমে যায় এবং সেই অনুযায়ী তাদের রেসপিরেটরি ভলিউম নির্ধারণ হয়। যেমন আর দুটা ফ্যাক্টর আছে, যেমন অক্সিজেন কন্টেন্ট এবং কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট অফ ওয়াটার। পানিতে অক্সিজেন কন্টেন্ট বেশি হলে রেসপিরেটরি ভলিউম কম হবে, পানিতে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কম হলে পরিমাণ কম হলে অথবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলে রেসপিরেটরি ভলিউম বেশি হবে। আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি অফ ফিশ, ফিশের অ্যাক্টিভিটি, নর্মাল অ্যাক্টিভিটি অথবা হাইপার অ্যাক্টিভিটি অথবা তাদের সুইমিং অ্যাক্টিভিটি বলো অথবা এক্সারসাইজ অ্যাক্টিভিটি বলো, সেই অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তাদের রেসপিরেটরি ভলিউম ভেরি করবে। আমরা যদি উদাহরণ দেখি, দেখো একটা ফিশের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলছে, সাকার ফিশ বলেছে ক্যাটোস্টোমাস আন্ডার in their normal condition the respiratory volume is about 50 ml per minute per kg body weight. একই ফিশ যখন তাদের এক্সারসাইজ কন্ডিশনে যায়, বিশেষ করে সুইমিং কন্ডিশনে যায়, তখন তাদের রেসপিরেটরি ভলিউম হয়ে যায় 6000 ml পার মিনিট পার কেজি বডি ওয়েট। এবং সেই একই ফিশ যখন আবার লেস অক্সিজেন কন্ডিশন অথবা হাইপোক্সিক কন্ডিশনে চলে যায়, অথবা ডিজেল অক্সিজেন কন্ডিশন যখন পানিতে কমে আসে, তখন তাদের রেসপিরেটরি ভলিউম আরো বেশি বেড়ে যায়। যেমন আপ টু 12,000 পর্যন্ত হতে পারে, 12,900 ml পার মিনিট পার কেজি বডি ওয়েট পর্যন্ত হতে পারে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আসলে যে রেসপিরেটরি ভলিউমটা কিভাবে নির্ভর, মানে কিভাবে চেঞ্জ হচ্ছে অন দ্য বেসিস অফ দেয়ার ডিফারেন্ট ফ্যাক্টর, বিশেষ করে অ্যাক্টিভিটি। স্যার পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কি হবে? শুনতে পাইনি। পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে তাদের রেসপিরেটরি ভলিউম বেড়ে যাবে, কারণ যখন অক্সিজেনের স্বল্পতা হবে, যখন পানিতে অক্সিজেনের স্বল্পতা হবে, তখন এটা কি তার অপোজিট কন্ডিশন হবে, তাই না? সে স্যার অক্সিজেনের স্বল্পতা হলেই টেম্পারেচার বাড়লেও ঠিক একই রকম হতে পারে। টেম্পারেচার বাড়লেও অক্সিজেন কন্টেন্ট কি বাড়ে না কমে? কমে। কমে যাবে। কমে, যেহেতু অক্সিজেন টেম্পারেচার বাড়লে অক্সিজেন কন্টেন্ট কমে, তখন কি তাদের রেসপিরেটরি ভলিউম বেড়ে যাবে। আবার টেম্পারেচারের সাথে সাথে ফিশের অ্যাক্টিভিটিও নির্ভর করে। যখন গ্রীষ্মকালে অথবা পানির টেম্পারেচার যখন বেশি থাকে, ফিশের অ্যাক্টিভিটি কি হয়, বেড়ে যায়। অ্যাক্টিভিটি বাড়লেও রেসপিরেটরি ভলিউম বাড়বে। আবার যখন শীত, বিশেষ করে শীতকালে, হ্যালো, জি স্যার। হুম সেক্ষেত্রে আবার দেখা যায় কি, শীত প্রধান দেশে অথবা শীতকালে যখন কি ফিশের অ্যাক্টিভিটি কমে, ওয়াটার টেম্পারেচার কমে আসে, আর ফিশের অ্যাক্টিভিটিও কমে আসে। তাদের কি শীতকালে কি মাছ বেশি খায় না কম খায়? কম খায়। কম খায়। তুমি
ওই অ্যাক্টিভিটির মধ্যে চলে আসে ফুড ইনটেক, একটা তুমি একটা ফ্যাক্টর হিসেবে বলতে পারো। ফুড ইনটেক মানে ফিশ যখন খাবার খায় তখন তাদের অ্যাক্টিভিটিও বেড়ে যায়, কারণ খাবার খাওয়ানোর সাথে সাথে ফিশের অ্যাক্টিভিটি নির্ভর করে। তো এই হচ্ছে আমাদের রেসপিরেটরি ভলিউম, এবং রেসপিরেটরি ভলিউম কি কি দ্বারা ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটা তালিকা দেওয়া হলো আর কি, এবং সেটার উদাহরণ দিয়ে দেখানো হলো আসলে কিভাবে হচ্ছে। বলো, এখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা, না থাকলে আমরা পরের টপিকসে যাব। যদি থাকে তাহলে এখান থেকে আমরা সলভ করে তারপর পরেরটাতে যাব। তোমরা কি এখন কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার। ওকে, তো তোমাদের মনে হয় কোনো প্রশ্ন নাই জি স্যার। এখানে? না হলে আমরা পরের যাই। তোমরা এই পরের যে টপিকটা হলো বলছো আমরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে কোন কি কি অর্গানের মাধ্যমে আর কি, না সেটাই বলতেছিলাম আর কি। যে তোমরা যখন চ্যাপ্টার শুরু করছি তখনই বলতেছিলে লাং গিল, তাই না? কিছু কিছু মাছের ক্ষেত্রে কিন্তু লাং থাকে, তাই না? জানো তোমরা কোন মাছের ক্ষেত্রে লাং থাকে? Exchange of gases at the surface of aquatic animals takes place through the, বলছে অ্যাকোয়াটিক অর্গানিজম যারা আছে বিশেষ করে ফিশ, তাদের ক্ষেত্রে এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ঘটতে পারে বিভিন্ন মাধ্যমে, তাই না? তোমরা তো একটাই জানো বলছিলে গিল, তাই না? ফিশের ক্ষেত্রে গিল। তো গিল ছাড়াও আরো বিভিন্ন ধরনের অর্গান রয়েছে, যেমন লাং অথবা ইন্টেগুমেন্ট অথবা স্কিন, যেটা বলতেছিলাম। এবং কিছু কিছু ফিশের ক্ষেত্রে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে। সেই অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কোন কোন মাছের ক্ষেত্রে থাকে তুমি একটা বলো, কে কি বলতে পারবে? কেউ কি বলতে পারবে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কোন মাছের ক্ষেত্রে থাকে তোমার দেখা পরিচিত মাছের মধ্যে? হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ না? স্যার কথা শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার বলতেছিলাম যে জানি না কোন 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 মাছের ক্ষেত্রে আছে। না, এটা বললে তো খুব খারাপ, কারণ তোমরা ইকোলজি পড়ে আসছো, তো অবশ্যই জানা উচিত। আর যদি আমি তোমরা না জানো তাহলে তো আমি বলবো যে তোমরা ফাঁকি দিচ্ছ, অথবা তোমাদের টিচারেরা বলতে ভুলে গেছে নাকি? বলতে তো ভুলে যাওয়ার কথা না। স্যার মনে হয় আমরাই রেসপিরেটরি ভুলে অর্গান গেছি। কিছু কিছু মাছ আচ্ছা স্যার আচ্ছা ভুলে গেছি মনে হয়। আচ্ছা আচ্ছা, ভুলে গেলে মনে করে দেওয়া ভালো, মনে করে দিচ্ছি আমি। আম, সাধারণত গিলের মাধ্যমে তেমন ফিশ রেসপিরেশন করে, তবে কিছু কিছু মাছের ক্ষেত্রে স্কিন ব্যবহার করতে হবে, বিশেষ করে ক্যাটফিশ জাতীয় ফিশ যারা, তারা স্কিনের মাধ্যমে রেসপিরেশন করতে পারে। তবে ক্যাটফিশের মধ্যে শিং, মাগুর এই ধরনের ফিশ যারা আছে তাদের বিশেষ ধরনের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে। এবং আরেকটা হচ্ছে কই মাছ, তাই না? কই মাছ কিন্তু ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, শিং মাছ অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। তারপরে আছে টাকি মাছ, এরা কিন্তু ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, অথবা খুব অল্প পানিতেও অনেক সময়, বিশেষ করে স্যাঁতসেঁতে পরিবেশে অনেকদিন বেঁচে থাকতে পারে। কিভাবে বেঁচে থাকতে পারে? তাদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান থাকে, এদেরকে বলা হয় ল্যাবিরিন্থ অর্গান, তাই না? তো এই হচ্ছে উদাহরণ যে আদার অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান কাদের আছে, শিং মাছ, কই মাছ, টাকি মাছ বা এই ধরনের ফিশ, স্নেকেড ফিশ, তাদের ক্ষেত্রে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান আছে। এই উদাহরণগুলো তোমরা ভুলে যেও না আর কি, তাই না? এগুলো অনেক সময় কাজে লাগবে তোমাদের যদি ফিশারিজ রিলেটেড কোথাও পরীক্ষা দিতে চাও, অবশ্যই অনেক সময় জিজ্ঞাসা করতে পারে। যেমন লাং আছে কাদের, এরকম উদাহরণ জানো? আমাদের দেশের কোনো মাছের লাং নাই সাধারণত, কিছু বিদেশি মাছ আছে যাদের লাং আছে, তোমরা হয়তো জানো। যেমন আফ্রিকাতে অথবা আমেরিকাতে পাওয়া যায়, অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। নাম শুনছো? লাং ফিশ নাম তো শোনার কথা অবশ্যই। জি স্যার শুনেছি। আচ্ছা, সেটাও বলে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এক ধরনের লাং ফিশ, আফ্রিকাতে পাওয়া যায়, অথবা আমেরিকাতে পাওয়া যায়। তোমার নাম হয়তো শুনে থাকতো যে লেপিডোসাইরেন, তাই না? তো এই ধরনের লাং ফিশ যারা আছে তাদের হচ্ছে লাং আছে, এবং এরা কিন্তু লাং ফিশ খুব মজার একটা ফিশ। এদের একটি বিশেষ প্রক্রিয়ায় এরা 3 বছর পর্যন্ত পানি ছাড়া বেঁচে থাকতে পারে।
তোমরা ইউটিউবে দেখলে, ইউটিউবে যদি তোমরা তো সবসময় কোনো কিছু সার্চ করো, একটু দেখো আর কি লাংফিশ, যে লাংফিশ আফ্রিকাতে কিভাবে আম, বেঁচে থাকতে পারে আর কি, পানি ছাড়া কিভাবে বেঁচে থাকে, এবং কয়েক বছর পর্যন্ত এরকম তারা বেঁচে থাকতে পারে উইদাউট ওয়াটার। এবং পরবর্তী সময় যখন আবার পানি পায়, সেই পানি পেলে আবার সহনশীল তারা আবার আগের মতো তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। এটা এক ধরনের শীত নিদ্রার মতো চলে যায় তারা আর কি। খুব ইন্টারেস্টিং, আমার কাছেও ভিডিও ছিল, তোমাদের ফিজিক্যালি ক্লাস হলে হয়তো দেখাতে পারতাম, তোমার ইন্টারনেটে অনেক ভিডিও আছে এই ধরনের ভিডিও, তোমরা দেখে নিও আর কি। তো মূলত ফিশ হচ্ছে রেসপিরেশন করা হচ্ছে গিল দ্বারা, তবে তার মধ্যে আরো কিছু ব্যতিক্রম ফিশ আছে যাতে লাং আছে, যেমন লাং ফিশ। আবার কিছু কিছু ফিশ আছে যারা স্কিনের মাধ্যমে রেসপিরেশন করে, এবং অথবা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানের মাধ্যমে রেসপিরেশন করে থাকে। যেমন আমরা উদাহরণ দিলাম স্নেক হেড, ক্যাটফিশ এবং পার্টস, কই মাছ। এরা হচ্ছে এদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান আছে, সেই কারণে তারা অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গানের মাধ্যমে তাদের রেসপিরেশন করে থাকে এবং পানি ছাড়া অনেকক্ষণ বেঁচে থাকতে পারে, এবং বিশেষ করে স্যাঁতসেঁতে অবস্থায় তারা মাস পর্যন্ত অথবা আরো বেশি পর্যন্ত বেঁচে থাকতে পারে। বিশেষ করে আমরা গল্প শুনেছি, আমি নিজে দেখিনি কখনো, বিশেষ করে টাকি মাছ, শিং মাছ, এরা কিন্তু বিলের মধ্যে অনেক সময় একটা গর্ত করে এমন একটা স্যাঁতসেঁতে পরিবেশে, উপরে দেখা মাটি শুকায় গেছে, কিন্তু ওখানে স্যাঁতসেঁতে পরিবেশ থাকার কারণে দেখা যায় এক সিজন থেকে আরেক সিজন পর্যন্ত নাকি তাদেরকে বেঁচে থাকতে পারে, পাওয়া গেছে। তো এগ্রিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে এরকম একটা এক্সপেরিমেন্ট করেছিল শিং মাছ নিয়ে। তারা তোয়ালে ভিজায়ে এরকম শিং মাছকে কয়েক প্রায় 15 দিন বা 1 মাসের মতো রেখেছিল আর কি, যে শুধু শিং মাছকে তো ভিজা তোয়ালের মধ্যে রেখে দিয়ে কতদিন বাঁচিয়ে রাখা যায় আর কি। তো আমরা দেখলাম গিল হচ্ছে মেইন রেসপিরেটরি অর্গান। যদি আমরা জিজ্ঞেস করি ফিশের মেইন রেসপিরেটরি অর্গান কি, গিল। এছাড়াও আদার যে অর্গান গুলো আছে সেগুলো হচ্ছে লাং, ইন্টিগুমেন্ট, তারপর হচ্ছে অন্য কথায় বলা হচ্ছে অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান, সেগুলো হচ্ছে ল্যাবিরিন্থ অর্গান। তো এই হচ্ছে আমাদের অ্যাক্সেসরি রেসপিরেটরি অর্গান সহ মেইন রেসপিরেটরি অর্গান। তো আমরা এখন দেখবো গিল অ্যাজ এ রেসপিরেটরি অর্গান। ফিশের ক্ষেত্রে গিল সার্ভ অ্যাজ এ মেইন রেসপিরেটরি অর্গান কেন? তার এটা অনেক সময় প্রশ্ন আসে, এক্সপ্লেন গিল অ্যাজ এ রেসপিরেটরি অর্গান, এভাবে প্রশ্ন আসে। যদি প্রশ্ন আসে তাহলে তোমাদের কি লিখতে হবে অথবা উত্তরটা কি হতে পারে, সেইভাবে এটা সাজিয়ে দেওয়া হয়েছে আর কি। আজকে স্লাইডটা সেভাবে সাজানো হয়েছে, বলা হচ্ছে গিল হ্যাজ লার্জ এরিয়া। গিলের ক্ষেত্রে কি হয়, একটা বিশাল সারফেস এরিয়া থাকে, এই কারণে ফিশ গিলকে ইউজ করে অ্যাজ এ রেসপিরেটরি অর্গান অথবা মেইন রেসপিরেটরি অর্গান হিসেবে গিলকে এরিয়া কিভাবে হচ্ছে। আমরা যদি গিলের অ্যানাটমি অথবা হিস্টোলজি দেখি, আমরা যদি কি দেখতে পাই, গিলকে কিরকম দেখা যায়, অনেকটা পাখির পালকের মতো, তাই না? যদি বলি আর কি, আমরা অনেক শাখা প্রশাখা বিন্যস্ত আছে, তাই না? গিলকে যদি দেখি তার মধ্যে অনেক শাখা প্রশাখা, সেগুলো কি বলে আসলে? কি জানি ল্যামেলি, কি জানি গিল ল্যামেলি বলে, তাই না? গিল রেখা চিরুনির মতো দেখা যায়। চিরুনির মতো অংশটা গিল ল্যামেলি আর কি। তার মধ্যে গিল আর গিল যেটার মধ্যে আটকে থাকে এটা কি বলা হয়, গিল আর্চ। আর আবার অনেক সময় দাঁতের মতো যে অংশগুলো থাকে গিলের মধ্যে, বিশেষ করে কার্নিভোর ফিশ যারা থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় গিলটা অনেক সময় গিলের এক পাশে দাঁতের মতো অংশ থাকে, এটা বলা হয় কি বলা হয়। তো একটা পাশে দেখা যায় গিলের দুইটা প্রান্ত যদি বলে, এক পাশে থাকে গিল ল্যামেলি, সেই ল্যামেলি গুলো কি বিভক্ত, অনেক ভাবে বিভক্ত। সেই ল্যামেলি গুলো হওয়ার কারণে এদের গিলের সার্ফেস এরিয়া অনেক বেড়ে যায়, এবং সেই ল্যামেলি গুলো কি আরো ক্ষুদ্র ক্ষুদ্র টাইনি চ্যানেলে অথবা টাইনি টাইনি ভাবে টাইনি ফিলামেন্টে বিভক্ত, এগুলোকে গিল ফিলামেন্ট বলে আর কি। সেই ফিলামেন্ট হওয়ার কারণে গিল ল্যামেলি এবং গিল ফিলামেন্ট, অসংখ্য গিল ল্যামেলি গুলো গিল ফিলামেন্টের মাধ্যমে ডিভাইডেড অথবা বিভক্ত হয়, এবং বিভক্ত হয়ে এদের মধ্যে গিলের সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, অনেক বাড়িয়ে দেয়। তো সেই গিল ল্যামেলি গুলো আবার কি করে, কিভাবে কাজ করে, কি করতেছে আর কি? টু ইনশিওর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ দ্য ল্যামেলি অফ টু নাইবারিং ফিলামেন্ট। যে এই ফিলামেন্ট গুলো অথবা গিল ল্যামেলি গুলো কি হয়,
পাশাপাশি দুটা ল্যামেলি যখন থাকে তার ফিলামেন্ট গুলো অথবা কি হয় একটা চ্যানেলের মতো তৈরি করে, একসাথে হয়ে একটা চ্যানেলের মতো তৈরি করে, একটা ওয়াটার ফোর্স তৈরি করে। যখন মুখ দিয়ে খাওয়া পানিগুলো ঢুকে এবং গিলের উপর দিয়ে বের হয়ে যায়, তখন তারা এই পাশাপাশি দুটা যে ফিলামেন্ট গুলো আছে সেই ফিলামেন্ট গুলো এমন একটা শেপে শেপে পরিণত হয়, যে শেপে পরিণত হলে দেখা যায় তাদের মধ্যে একটা টাইনি চ্যানেল তৈরি হয়। টাইনি চ্যানেল তৈরি হলে একটা ওয়াটার ফোর্স তৈরি হয়, এবং সেই ওয়াটার ফোর্স তৈরি হওয়ার কারণে দেখা যায় ওয়াটার গুলো গিলের ওপর দিয়ে ফোর্সলি প্রবাহিত হয়, এবং সেই প্রবাহিত হওয়ার কারণে তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের এফিসিয়েন্সি বেড়ে যায়। আবার দেখা যায় ইন্টারনালি the gill lamellae are divided into numerous capillary sized channel। বলছে ইন্টারনাল অ্যানাটমি যদি আমরা দেখি, আমরা হয়তো দেখবো আমাদের প্র্যাকটিক্যাল একটা টপিকসে আছে অথবা একটা এক্সপেরিমেন্টে আছে হিস্টোলজি অফ গিল। সেখানে আমরা যখন হিস্টোলজিক্যাল স্লাইড গুলো দেখবো, হাতে কলমে হয়তো করার সুযোগ না হলেও আমাদের প্রিপারেশন করার কিছু স্লাইড ছিল, এগুলো যদি থেকে থাকে, আমি যখন দেশে ছিলাম তখন করে রেখেছিলাম, তো সেগুলো থেকে আমরা দেখবো আসলে কিভাবে সেগুলো বিভক্ত। ইন্টারনালি ল্যামেলি গুলো এক ধরনের সেল দ্বারা ডিভাইডেড, এগুলোকে বলা হয় পিলার সেল। পিলার সেল গুলো দ্বারা ডিভাইডেড হওয়ার কারণে সেগুলো কি ব্লাড ফ্লো ইন্টারনালি, যখন ল্যামেলের ভিতরে ব্লাড ফ্লো হয় তখন ব্লাডটা অনেক সময় ধরে এই ল্যামেলের ভিতরে থাকার কারণে তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ভালো হয়। To maximize the gas exchange efficiency, blood in gill and water outside flow in opposite direction। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গিল ল্যামেলির উপর দিয়ে ওয়াটার যে ডিরেকশনে মুভ করে, তার ইন্টারনাল ক্যাপিলারির ভিতরে ল্যামেলির ভিতরে ইন্টারনালি ল্যামেলির ভিতরে ব্লাডটা তার অপোজিট ডিরেকশনে ফ্লো করে। সেই কারণে দেখা যায় তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বেশি হয় অথবা ভালো হয়। বিশেষ করে কোন একটা জিনিসের যদি দুটা জিনিস একটা একদিকে আরেকটা অপর দিকে প্রবাহিত হয়, তাহলে কি তাদের মধ্যে কোলিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই না? তাদের মধ্যে ঘর্ষণ বেশি হবে আর কি। সেই কারণে দেখা যায় তাদের মধ্যে এই গিলের ওয়াটার এবং ব্লাড ফ্লোটো ঠিক একইভাবে অপোজিট ডিরেকশনে থাকে, এবং তাদের মধ্যে বেশি সময় ধরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার প্রবণতা বেড়ে যায় এবং গ্যাস এক্সচেঞ্জ এফিসিয়েন্সি বেড়ে যায়। আমরা যদি ফিগারে দেখি তাহলে দেখো কিরকম দেখা যায়। দেখো যে এটা হচ্ছে গিল আর্চ থেকে গিল ফিলামেন্ট গুলো আসছে। সেই ফিলামেন্ট গুলো কি হয়, দুইটা ফিলামেন্ট পাশাপাশি হয়ে এরকম একটা চ্যানেলের মতো তৈরি করে। দেখো এখানে একটা চ্যানেল, একটা তার দুটা ফিলামেন্ট একসাথে হয়ে ওই সম্মুখ প্রান্তটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কি হয়, তার একটা চ্যানেলের মতো তৈরি করা হয়। তারপরে যখন মুখ দিয়ে পানিগুলো প্রেসারে আসে, তখন এই গিলের যে ওপেনিং স্পেস, সেই ওপেনিং স্পেস দিয়ে প্রবেশ করে গিল ল্যামেলের উপর দিয়ে, গিল ফিলামেন্টের উপর দিয়ে প্রবাহিত হয়। যখন এই দিকে প্রবাহিত হয় ভিতরে, এর ফিলামেন্টের ভিতরে ল্যামেলিতে দেখা যায় কি ব্লাডটা তার অপোজিট ডিরেকশনে প্রবাহিত হতে থাকে। ব্লাডটা যখন অপোজিট ডিরেকশনে প্রবাহিত হয়, তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলে সেই ব্লাডটা অক্সিজেন কি করে, ব্লাডটা কোত্থেকে আসে? ব্লাডটা আসে বডি থেকে অথবা হার্ট থেকে। যখন ব্লাডটা এই ক্যাপিলারিতে, সেগুলো কি থাকে, সেল থেকে নিয়ে আসে, প্রতিটা সেল থেকে ব্লাডটা নিয়ে এসে কি হয়, অক্সিজেন পোর ব্লাড থাকে, তাই না? সেই অক্সিজেন পোর ব্লাডটা এখানে এসে গ্যাসিয়াস এক্সচেঞ্জের মাধ্যমে ওয়াটারের সাথে ইন্টারঅ্যাকশন হয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়ে আবার বডিতে চলে যায়। দেখো এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। গিল অ্যাজ এ রেসপিরেটরি অর্গান, তাই না? স্যার এটা একটু আরেকবার বুঝিয়ে দেন। অবশ্যই বোঝাবো, এই জন্য তো তোমাকে বললাম যে এখানে কোনো প্রশ্ন থাকতে বলো। আমরা যদি প্রশ্ন করি এক্সপ্লেন গিল অ্যাজ এ রেসপিরেটরি অর্গান, তাহলে তখন তোমাকে প্রথমে বলতে হবে গিল হ্যাজ এ লার্জ সারফেস এরিয়া। কিভাবে এটা লার্জ সারফেস এরিয়া আছে? কারণ গিল ফিলামেন্ট গুলো গিল আর্চ থেকে গিল ফিলামেন্ট গুলো বের হয়ে আসছে, এবং গিল ফিলামেন্ট গুলো কি অসংখ্য, এবং সেই প্রতিটা গিল ফিলামেন্ট আবার
ক্ষুদ্র ক্ষুদ্র ল্যামেলি দ্বারা ডিভাইডেড, এবং সেই ল্যামেলি এবং গিল ফিলামেন্ট মিলে একটা বিশাল সারফেস এরিয়া তৈরি করে গিলের। তো তার মানে কি ন্যাচারালি গিল হ্যাজ এ লার্জ সারফেস এরিয়া, সেই কারণে গিল অ্যাজ এ ওয়ার্ক অ্যাজ এ রেসপিরেটরি অর্গান ফর ফিশ অর অ্যাকোয়াটিক অর্গানিজম। এবং তারপরে আর কি হয়, ইনশিওর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ গ্যাসিয়াস এক্সচেঞ্জ ল্যামেলি অফ টু নাইবারিং ফিলামেন্ট। আমরা যে পরের ছবিতে যেটা দেখেছিলাম বলছে যে গিল আসছে, এই যে ফিলামেন্ট গুলো আসছে, সেই দুটো পাশাপাশি দুটো ফিলামেন্ট কি হয় এমন ভাবে তার বিন্যস্ত হয়, টু নাইবারিং ফিলামেন্ট মিট টু ফর্ম টাইনি চ্যানেল। বলছে দুটো ফিলামেন্ট এমন ভাবে বিন্যস্ত হয় যে তারা একটা চ্যানেল তৈরি করে, এবং তার উপরে তার সম্মুখ প্রান্তটা কি বন্ধ থাকে। আর সেই চ্যানেল তৈরি হওয়ার কারণে যখন ওয়াটারটা মুখ দিয়ে ফোর্স করে তোমার গিলের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন এই ওয়াটারটা কোথায় গিলের উপর দিয়ে প্রবাহিত হতে বাধ্য করে, এবং সেই কারণে তাদের মধ্যে দেখা যায় এই এই প্রসেসের মধ্যে হওয়ার কারণে তাদের মধ্যে ম্যাক্সিমাম গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার প্রবণতা বেড়ে যায়। আরেকটা বলছে এটা হলো এক্সটার্নাল প্রসেস। ইন্টারনালি কি হচ্ছে, ইন্টারনালি গিল ল্যামেলি আর ডিভাইডেড ইনটু নিউমারাস ক্যাপিলারি সাইজড চ্যানেল। বলছে ইন্টারনালি গিল ল্যামেলিটা ও অনেকগুলো চ্যানেলের ক্যাপিলারি চ্যানেল তৈরি করে, এবং সেই চ্যানেল কিভাবে তৈরি হয়, পিলার সেল। এক ধরনের গিলের ভিতরে, গিলের ল্যামেলের ভিতরে এক ধরনের সেল থাকে, সেটাকে বলা হয় পিলার সেল, অথবা অনেক সময় বলা হয় পিলাস্টার সেল। সেই সেলগুলো এমনভাবে বিন্যস্ত থাকে যে গিলের ল্যামেলের ভিতরে অনেকগুলো চ্যানেল তৈরি হয়। সেই চ্যানেল তৈরি হওয়ার কারণে কি হয়, যে ব্লাড যখন এই চ্যানেল ল্যামেলিতে আসে, তো বেশি সময় ধরে এই ল্যামেলিতে অবস্থান করতে হয়, অথবা এই চ্যানেলগুলো পার হতে তাদের একটু বেশি সময় লাগে। তো বেশি সময় থাকার কারণে কি হয়, উপর বাইরের দিকে ওয়াটার এবং ভিতরের দিকে ব্লাড যখন ফ্লো হচ্ছে, বেশি সময় ধরে তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার সুযোগ পায়। এবং টু ম্যাক্সিমাম gas exchange efficiency, the blood in gill and water outside of gill flows in opposite direction. আরেকটা কি বলছে, গিল কেন রেসপিরেটরি অর্গান হিসেবে ইউজ করে, তার তো একটা লার্জ সারফেস এরিয়া, তারপরে হয়তো গিল ন্যাচারালি এমন একটা দুটো ফিলামেন্ট পাশাপাশি এমন একটা চ্যানেল তৈরি করে, চাইনিজ চ্যানেল তৈরি করে, যেই কারণে দেখা যায় ওয়াটারটা গিলের উপর দিয়ে ফোর্সলি প্রবাহিত হতে সহায়তা করে, এবং তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এফিসিয়েন্সি বেড়ে যায়। আরেকটা কি ছিল, এই ল্যামেলি গুলো ইন্টারনালি পিলার অথবা পিলাস্টার সেল দ্বারা টাইনি চ্যানেল তৈরি করে, এবং সেই টাইনি চ্যানেল তৈরি হওয়ার কারণে ব্লাড গুলো এই চ্যানেলে বেশি সময় ধরে প্রবাহিত হয়, এবং বেশি সময় ধরে প্রবাহিত হওয়ার কারণে তাদের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ পরিমাণটা অথবা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা বেড়ে যায়। আর একটা হচ্ছে লাস্টে যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে টু ম্যাক্সিমাইজ গ্যাস এক্সচেঞ্জ এফিসিয়েন্সি। বলছে এই গ্যাস এক্সচেঞ্জ এফিসিয়েন্সি বেশি করার জন্য আরেকটা তাদের অ্যাডাপটিভ মেজার আছে, সেটা হচ্ছে কি ওয়াটার এবং ব্লাড সার্কুলেশন বা ব্লাড ফ্লো দুইটা হচ্ছে অপোজিট ডিরেকশনে তাদের মধ্যে ফ্লো হয়। যে ব্লাডটা গিলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ভিতরে ইন্টারনালি প্রবাহিত হচ্ছে, সেটা কি অক্সিজেন পোর ব্লাড। আর হচ্ছে আরেকটা কি, যে পানিটা গিলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড, অক্সিজেন সমৃদ্ধ পানি, তার মধ্যে অক্সিজেন ভরপুর। তখন এই অপোজিট ডিরেকশনে হওয়ার কারণে কি হয়, তাদের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা বেশি হয়। যদি একই দিকে হতো তাহলে তার একটা অবস্থায় একটা পর্যায়ে যায় সাম্য অবস্থায় চলে আসতো। এটাকে অনেক সময় অনেকটা বলা যায় ব্যাপন প্রক্রিয়ার সাথেও তুলনা করা যেতে পারে আর কি, যে যদি কখনই তাদের মধ্যে সাম্য অবস্থা না আসতে পারে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্লাডের মধ্যে, সেই কারণে তারা অপোজিট ডিরেকশনে প্রবাহিত হয়, এবং খুব হাই একেবারে সর্বোচ্চ পরিমাণে অক্সিজেন তারা ক্যারি করে এবং কার্বন ডাইঅক্সাইড দূর করে দেয়। এই কারণেই গিল অ্যাজ এ ইন কেস অফ অ্যাকোয়াটিক অর্গানিজম গিল সার্ভ অ্যাজ এ রেসপিরেটরি অর্গান। বলো এখন তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো স্যার প্রশ্ন ওই আছে? ফিগারটাকে আঁকাইতে হবে, মানে প্রশ্নটা যদি পরীক্ষায় আসে। আঁকাইতে পারলে তো অবশ্যই ভালো, এটা মার্কসের উপর নির্ভর করে, তাই না?
তো তোমরা তো এসএসসি এবং এসএসসি জেনে আসছো, কোন একটা প্রশ্ন যদি আনসার ফিগার সহ করা যায় অবশ্যই মার্কস ভালো পাওয়া যাবে, তাই না? কারণ ওটা সহ তোমার বোঝাতে তোমার সুবিধা হবে। আমরা তো তোমাদেরকে একটা হ্যান্ড আউট দিয়ে দিলাম বা একটা গাইডলাইন দিয়ে দিলাম, তুমি সেটাকে তোমাকে তোমার মতো করে উপস্থাপন করতে পারলে আরো ভালো আর কি। তুমি ওটা দিতে পারলো, আমি যেহেতু যতটুকু দেবো সেটুকু যদি তুমি উপস্থাপন করো, সেটা দিলেও তুমি 80% মার্কস পেয়ে যাবা। এবং আর চেয়ে ভালো মার্কস পেতে গেলে তোমাকে তোমার আর একটু সুন্দর করে উপস্থাপন করতে হবে। বলো নেক্সট। এনি না স্যার। খুব ভালো, তাহলে প্রশ্ন যদি না থাকে খুবই ভালো। আর তোমাদের যে প্র্যাকটিক্যাল লিখতে হবে, তোমাদেরকে হ্যান্ড আউটটাকে আমি এখনই দিয়ে দিব। এখন থেকে লেখা শুরু করো তোমরা, কারণ প্রতিটা এক্সপেরিমেন্ট ওয়াইজ আমার কাছে যে হ্যান্ড আউট আছে, বিশেষ করে আগের পুরাতন খাতা, সেই খাতাটাই তোমাদের দেওয়া হবে আর কি। তোমরা দেশটা দেখে দেখে খুব যত্ন সহকারে, এখন যেহেতু তোমাদের অন্য কোনো ঝামেলা নাই, আহ, পরীক্ষার ঝামেলা নাই, অন্য কিছু নাই, তোমরা লেখার চেষ্টা করো আর কি। স্যার আমরা কি কেমিস্ট্রি খাতায় লিখবো নাকি ঠিক আছে, অফসেটে লিখবো? বুঝি নাই, আবার একটু বলো। স্যার আমরা যে মানে প্র্যাকটিক্যালি যে কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি খাতা ওগুলাতে লিখবো নাকি ইয়াতে লিখবো অফসেটে? ও আচ্ছা আচ্ছা, আমি অফসেটই পছন্দ করি আর কি। কারণ আমি সাধারণত তোমাদের ছবি আঁকতে হয়, পাশাপাশি আমি পেন্সিলে লেখাই সাধারণত, আমি যখন করাইতাম আর কি। তো আমি সেটাই প্রেফার করবো আর কি, তোমরা যদি সেটাই করো সেটাই ভালো হবে আর কি। ঠিক আছে। স্যার তো তোমাদের আম, এখানে দেওয়া স্যার, এখানে কি চ্যাট বক্সে দিয়ে দেবো পেন্সিল দিয়ে তোমাদের? লেখা লাগবে। মামুন কিছু বলছো, আমি বুঝিনি। স্যার বলছি যে পেন্সিল দিয়ে লেখা লাগবে প্র্যাকটিক্যাল। হ্যাঁ হ্যাঁ, পেন্সিল দিয়ে। স্যার অফসেটে একটু মানে এলোমেলো হয়, যদি প্র্যাকটিক্যাল খাতায় হয়তো ভালো হইতো। জি স্যার। হুম, যেমন উদাহরণ দিয়ে তোমাদের আজকে একটা দেখিয়ে দিতে পারি। দেখো, যেমন প্রথম এক্সপেরিমেন্ট কি হতে পারে, সেই প্রথম এক্সপেরিমেন্টটা আমি তোমাদেরকে আম, এখানে তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখো দেখে নাও। এখানে যেভাবে আছে ঠিক সেভাবে তোমরা লিখে ফেলবে আর কি। নুসরাত কে কিছু বলতে চাইলা? না স্যার সরি ভুল করে হয়ে গিয়েছিল। কেউ কিছু বলতে চাইলে বলো, সমস্যা নাই। কে জানে হাত উঠালো? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তোমরা কি দেখতে পাইছো তোমাদের যেটা দিলাম? না স্যার। না স্যার আমাদের চ্যাট বক্সে আসে নাই। আসে নাই না? না স্যার। আমি আপলোড দিলাম কিন্তু আপলোড হলো না কেন?
স্যার চ্যাট বক্সে অনেক সময় স্যার প্রবলেম হয়। আমাদের স্যার এফবি আমাদের গ্রুপে দেন সিআরকে দিয়ে দিলেই হয়। বা আচ্ছা সিআরকে এফবি দিলেও। গ্রুপে, আচ্ছা আচ্ছা সমস্যা স্যার দিয়ে দেবো না। প্র্যাকটিক্যাল কি কোনো পিডিএফ আকারে আছে স্যার? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার পিডিএফটা মেল করলেও আমাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের পিডিএফ দিয়ে দেবো না। তো এখন দেখো যে আমি অন্য একটা ফাইলে আপলোড করলাম, জাস্ট উদাহরণস্বরূপ দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এখন চ্যাট বক্সে? আর তোমাদেরকে আমি ইমেলেই দিয়ে দেবো না, বিশেষ করে যে রনিকে দিয়ে দেবো না, ঠিক আছে না? রনির কাছ থেকে তোমরা সংগ্রহ করে নেবে, অথবা তোমাদের যে এফবি গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেবো, অথবা দুজনকেই দিয়ে দেবো না, যে যেখান থেকে পারো কালেক্ট করে লিখে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস হয়তো আমি মূলত ক্লাস শুরু করবো জানুয়ারির 10 তারিখের থেকে। আর আগ পর্যন্ত তোমাদের বকুল স্যার ক্লাস দিবে, তারপর থেকে আমি ক্লাস শুরু করবো। 8 তারিখ কি 10 তারিখ থেকে আর কি আমি ক্লাস শুরু করবো আমার সিলেবাস। কেউ কিছু বলতে চাইলে বলো। স্যার আমাদের প্র্যাকটিক্যালটা অফসেটের বদলে প্র্যাকটিক্যাল খাতায় নিলে আমাদের সবার জন্য ভালো হতো। কেন? স্যার আসলে আমরা বাসায় আছি আর সবকিছু মানে এই টার্মে আমাদের সব প্র্যাকটিক্যাল গুলাই দিছে, এখন সবকিছু আবার গুছাইতে অনেক সমস্যা হয়, অফসেটে করলে এলোমেলো হয়ে যায় পেজগুলা। সেক্ষেত্রে খাতায় আমরা একসাথে বাইন্ড করা থাকলে তুমি অফসেট কিনে নিয়ে একটা খাতা বানায় নাও, প্রথমে একটা খাতা বানায় নিলে তো আর সমস্যা হয় না, তারপর জাস্ট লিখবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই ক্লাস। আর রনির সাথে আমি যোগাযোগ করবো না, অথবা আরেকজন কি আছে না, মঞ্জিয়া, তাই না? দুজনেই যখন প্রয়োজন হয় যোগাযোগ করো আমার সাথে, কোনো প্রয়োজন হলে, বিশেষ করে প্র্যাকটিক্যালের প্রয়োজন হয়। আর যখন ক্লাস নিব তখন তো তোমাদের সাথে থাকবোই, বিশেষ করে জানুয়ারি 1 উইক থেকে আর কি আমি আমার ক্লাস শুরু করবো। আর এর মাঝখানে যদি কোনো প্রয়োজন হয় তখন ক্লাস নিবো আর কি। তো সে পর্যন্ত ভালো থাকো, আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবো আর কি। ঠিক আছে স্যার, আমি আপনাকে মেইলটা পাঠিয়ে দিচ্ছি মেসেঞ্জার। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার।